আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে থেকে শুরু করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সবগুলো অধ্যায়ের ধারাবাহিক সমাধান, কাজ এবং সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নের উত্তর। আমরা প্রতিটি ভিডিওতে চেষ্টা করব একটি একটি করে অধ্যায় কভার করার জন্য। পুরোপুরি বিস্তারিতভাবে তোমাদের সাথে এখানে আলোচনা করা হবে, যাতে তোমাদের পড়তে কোনোই কষ্ট না হয়। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম অধ্যায় কি ছিল? বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। ঐতিহাসিক মানে কি? পুরাতন, এবং নিদর্শন মানে অনেকগুলো বস্তু যা পুরাতন। এর মধ্যে রয়েছে মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বর। এটি কিন্তু গুরুত্বপূর্ণ দুটি জায়গা। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। প্রথমে আছে কি? মহাস্থানগড়। আমরা পড়ার ফাঁকে ফাঁকে কি করব, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আন্ডারলাইন করে ফেলবো। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কাল বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মানে এটি মহাস্থানগড়ের চিত্র হলো এটি। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। তাহলে মৌর্যদের আমলে সেটি কি নামে পরিচিত ছিল? পুণ্ড্রনগর নামে। মনে রাখবে এটি। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। কোন নদীর তীরে? করতোয়া নদী। বগুড়া থেকে কত কিলোমিটার দূরে? 18 কিলোমিটার দূরে। এগুলো সুন্দর করে বইয়ে কালারিং কলম দিয়ে আন্ডারলাইন করে রাখিও। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী লিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর, ধাতব মুদ্রা, পুঁতি, 3.35 মিটার লম্বা খোদাই পাথর। এইসব নিদর্শনগুলো মহাস্থানগড়ে পাওয়া যায়। এরপরে যদি আমরা দেখি ওয়ারী ভটেশ্বর। নরসিংদী জেলার ওয়ারী ও ভটেশ্বর নামক দুটি গ্রাম প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া যায়। তাহলে এটি দুটি গ্রাম ছিল, একটি ওয়ারী, একটি ভটেশ্বর। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। এইসব নিদর্শনের মধ্যে দিয়েই আমরা ফেলে আসা সময়কে যেমন জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারি। তাহলে এই যে চিহ্নগুলো, এগুলো আসলে তখনকার সময় পাওয়া কিছু নিদর্শন। এরপর দেখো, আমরা যদি এরপর দেখি এখানে কি বলেছে, কতে এসো বলি। প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন কেন? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি? এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। প্রথমটির যদি আমরা একটু উত্তর দেখি, তাহলে এখান থেকে চাইলে তোমরা এটা লিখে দিতে পারো। ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো একটি দেশের অতীতের সাক্ষ্য বহন করে, তুলে ধরে প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির চিত্র। তাই এইসব নিদর্শনকে গুরুত্ব সহকারে সংরক্ষণ করা উচিত, যাতে আমরা বিশ্বকে গর্ব করে বলতে পারি আমাদের ইতিহাস অনেক পুরনো ও সমৃদ্ধ। জাদুঘরে সংরক্ষিত প্রাচীন নিদর্শনগুলো থেকে আমরা আমাদের প্রাচীন যুগের শাসক, যে সময়ের মানুষ এবং তাদের জীবন ও সংস্কৃতির ধরন সম্পর্কে জানতে পারি। এইসব মূল্যবান নিদর্শন যেন নষ্ট না হয়, সেই জন্য সেগুলোকে সংরক্ষণ করতে হবে। চলো এরপরে 2 নম্বরে আমাদেরকে কি বলেছে, চা দুজে একটু দেখিনি। ক্ষয়ে বলেছে পাথরে খোদাই করা দণ্ডায়মান বুদ্ধ মূর্তির চিত্রটি লক্ষ্য করো। এই যে এখানে একটি বুদ্ধ মূর্তির চিত্র দেওয়া আছে, এটি লক্ষ্য করতে বলেছে, খোদাই করা। যারা এটা দেখোনি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লেখো। এখানে দেখো, তাহলে আমরা যদি পাথরটি সম্পর্কে একটি রচনা লিখি, তাহলে তোমরা চাইলে এটি সুন্দর করে লিখে ফেলতে পারো। আমি একটু করে বলে দিচ্ছি। পাথরে খোদাই করা তৈরি বুদ্ধের দণ্ডায়মান মূর্তি মহাস্থানগড়ের প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন। এটি 3.35 মিটার লম্বা ও 0.91 মিটার চওড়া। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। প্রাচীন বাংলায় একসময় বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল। বাংলায় বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ নমুনা রয়েছে বগুড়া শহরের অদূরে অবস্থিত মহাস্থানগড়ে। মহাস্থানগড়ে মাটি খনন করে পাথরে খোদাই বুদ্ধের মূর্তি ছাড়াও শিলালিপি, ভাস্কর্য, ঘরবাড়ি, ধ্বংসাবশেষ এবং বিভিন্ন আমলের মুদ্রা পাওয়া গেছে। এগুলো তোমরা পড়ে নিবে, চাইলে লিখেও নিতে পারো, সমস্যা নেই। এরপর দেখো আমাদেরকে ঘ নম্বরে কি বলেছে, পর্যটকদের জন্য মহাস্থানগড়ে একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো। মহাস্থানগড়ের কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করবে? তাহলে এটি যদি আমরা দেখি, মহাস্থানগড়ের যেসব জিনিস মানুষকে আকৃষ্ট করবে সেগুলো হলো: 1. প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, প্রাচীন ব্রাহ্মী লিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় স্থাপনার ধ্বংসাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পাথরের মূর্তি, খোদাই পাথর। এইসব জিনিসগুলো সেখানে পাওয়া যায়। এরপরে দেখো 4 নম্বর কি বলেছে, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব কত অব্দের? 400 অব্দের কাছাকাছি ড্যাশ
সাম্রাজ্যের ইতিহাস বহন করে? মৌর্য সাম্রাজ্যের ইতিহাস, তা আমরা একটু আগে পড়েছি। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে পাহাড়পুর ও ময়নামতি। চলো আমরা এটি শুরু করি। পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো, এগুলো তোমরা ভালো করে আন্ডারলাইন করে ফেলবে। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত। তাহলে এই যে 24 মিটার যেটি গড় রয়েছে সেটি কি? সোমপুর মহাবিহার নামে পরিচিত। এই চমৎকার বৌদ্ধবিহার চারপাশে 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। এখানে কতটি ভিক্ষু কক্ষ রয়েছে? 177টি। এছাড়া এখানের মন্দির, রান্নাঘর, খাবারঘর এবং পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর প্রকৃতি ও টেরাকোটা। এরপর রয়েছে ময়নামতি। 8ম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। তাহলে এটি কার? অষ্টাদশ শতাব্দীতে মানিক চন্দ্রের। এটা একটু ভালো করে এই লাইনগুলো দেখে নিবে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। কোথায়? কুমিল্লা শহরের কাছে। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেও নিদর্শন পাওয়া গেছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অনন্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে। এরপর আমরা একটু কাজগুলো দেখে নিই। প্রথমে কি আছে? পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে যেতে চাও তা একজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো। স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? কিভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করাবে? আমরা যদি এটির উত্তরটি দেখি, আমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুরে যেতে চাই। এখানে পাল বংশের রাজাদের আমলের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে। 1 নম্বরে রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। 2 নম্বরে রয়েছে এখানে বিখ্যাত বৌদ্ধ শিক্ষালয় তথা সোমপুর বিহার রয়েছে। 3 নম্বরে রয়েছে এই বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। এরপর 4 নম্বরে রয়েছে এছাড়া এখানে মন্দির সহ বিভিন্ন স্থাপনার ভগ্নাবশেষ আছে। 5 নম্বরে রয়েছে এখানে জীবজন্তুর আকর্ষণীয় মূর্তি ও টেরাকোটা রয়েছে। এরপরে ঐতিহাসিক স্থানগুলো আমাদের অতীত সভ্যতার নিদর্শন তুলে ধরে। পাহাড়পুরের নিদর্শন থেকে প্রাচীন বাংলার সমাজ, ধর্ম এবং শিক্ষা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়। এটি প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পরিবারের সদস্যদের কাছে আমি এই বিষয়গুলো তুলে ধরব, তাহলে সবাই পাহাড়পুর যেতে রাজি হবে। খ নম্বরে কি বলেছে দেখো। খ নম্বরে বলেছে ছবিটিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গেছে। পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করো। তাহলে এখানে যেটি রয়েছে এটি দিয়ে আমরা একটা কি করব? পর্যটকদের জন্য একটি লিফলেট তৈরি করব। এরপর দেখো, তাহলে আমরা লিফলেটে লিখতে পারবো, দেখুন দৃষ্টিনন্দন একটি প্রাচীন পোড়ামাটির ফলক। এরকম আরো নিদর্শন দেখতে হলে চলে আসুন পাহাড়পুরে। ঘ নম্বরে কি বলেছে দেখো, আরো কিছু করি। মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো। সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো সেগুলো বর্ণনা দাও। এখানের মধ্যে আমি চাইলে কি করতে পারি, এগুলোর আমি বর্ণনা এখন দিব তোমাদেরকে। চলো দেখিনি। ঘ নম্বরে দেখো, আরো কিছু করি। আমাদের মধ্যে বর্ণনা যে দিতে বলেছে আমরা এটি নিয়ে বর্ণনা দিব। আমি একজন প্রত্নতাত্ত্বিক। পাহাড়পুর নিদর্শনটি আবিষ্কারের পর সেখানকার প্রাচীন নিদর্শনগুলো উদ্ধার করার জন্য খনন কাজ শুরু করেছি। পাহাড়পুর থেকে মাটি খুঁড়ে যেসব নিদর্শন পাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে 1 জীবজন্তুর ছবি আঁকা পোড়ামাটির ফলক, 2 রান্নাঘর, 3 খাবার ঘর, 4 পাকা নর্দমা ও কূপ, 5 নম্বর হলো মন্দির ও ভিক্ষুকদের বসবাসের কক্ষ। এরপর দেখো 4 নম্বর এখানে কি বলেছে, যাচাই করি। নিচের নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে। যে বিষয়টি যে স্থানের ছকে সে অনুযায়ী লেখো। এখানে দেখো আমরা 3টি জায়গা পেলাম। একটি হলো পাহাড়পুর, একটি পাহাড়পুর ও ময়নামতি একই জায়গায়, আরেকটি হলো যে কি ময়নামতি। তাহলে এই ছকটা এখন আমরা পূরণ করব। উত্তরে যদি আমরা দেখি পাহাড়পুরের মধ্যে কি কি আছে, উঁচু গড়, বাংলাদেশের উত্তরাঞ্চল, এরপরে হলো যে কি গোপন কুঠুরি। এরপর পাহাড়পুর ও ময়নামতিতে যেগুলো আছে বৌদ্ধ ধর্মীয় নিদর্শন 8ম শতক। এরপর হলো ময়নামতিতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। এবার 3-এর মধ্যে রয়েছে কি প্রথম অধ্যায় 3য় পাঠ সোনারগাঁও ও লালবাগ কেল্লা। সোনারগাঁও ও লালবাগ কেল্লা 1700 শতকের ঐতিহাসিক নিদর্শন। কত শতকের? 1700 শতকের। এটি ভালো করে আন্ডারলাইন করে রাখবে নিজেদের বইয়ে। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলা মেঘনা নদীর তীরে অবস্থিত। তাহলে এই যেখানে অবস্থিত এই জায়গাটিও গুরুত্বপূর্ণ।
কোন নদীর তীরে? মেঘনা নদীর তীরে। সোনারগাঁও মধ্যযুগে বাংলার সুলতানের রাজধানী ছিল। তাহলে সোনারগাঁও ছিল কি মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী। এখানে সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। ১৬১০ সালে এক যুদ্ধ ঈসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। এইটি একটু মনে রাখবে তোমরা। ১৯ শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানামা নগর গড়ে ওঠে। তাহলে কত শতকে? ১৯ শতকে। কিসের? সুতার বাণিজ্য। সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পচর্চা জয়নুল আবেদিন ১৯৭৫ সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। কত সালে? ১৯৭৫ সালে। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এরপরে হলো লালবাগ কেল্লা। ঢাকার দক্ষিণ পশ্চিম বুড়িগঙ্গা নদীর তীরে ১৬৭৮ সালে লালবাগ কেল্লা নির্মিত হয়। তাহলে কত সালে? ১৬৭৮ সালে। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। তাহলে দুর্গটি কিসের তৈরি ছিল? ইটের। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। কত গম্বুজ বিশিষ্ট? ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গের ভেতরে রয়েছে পরিবিবির মাজার। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপরে কি করতে বলেছে দেখো, এসো বলি। মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। উত্তরে হবে যাতায়াত এবং বসবাসের সুবিধার কারণে মানুষ যুগে যুগে নদীর ধারে শহর নির্মাণ করেছে। প্রাচীন নগর সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর ভূমিকা ছিল অপরিসীম। নৌপথে বাণিজ্য পরিচালনা, জলপথে পানি সরবরাহ ও কৃষিকাজে সেচ দেওয়া ইত্যাদির জন্য নদী ছিল খুবই গুরুত্বপূর্ণ। অতীতে নৌবন্দরকে ঘিরে গড়ে উঠত নগর, আবার কাছাকাছি এলাকায় চাষাবাদ না হলে নগরবাসীর খাদ্য সমস্যা দেখা দিত। এজন্য সেচ সুবিধা আছে এমন জায়গায় জনপদ প্রতিষ্ঠা করা হতো। অতীতে নদীপথ ছিল মালামাল পরিবহন ও মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। যুদ্ধেও নৌপথের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এইসব কারণে মানুষ যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর গড়ে তুলেছে। খ নম্বরে কি বলেছে দেখো, নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো। কাজটি দুজনে মিলে করো। তাহলে আমরা এখন কাজটি করব। তাহলে আমরা যদি এটি সমাধান করি, নিচে এটি সমাধান করা হলো। দেখো এই স্থানের মধ্যে আমরা দুইজনে মিলে সেটি করব। দল এ, দল বি। তাহলে স্থান হলো সোনারগাঁও। সোনারগাঁও দল এ দিঘি এবং লোকশিল্প জাদুঘর, এবং বি দল লিখেছে কি ধ্বংসপ্রাপ্ত কেল্লা, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, পানামনগর। সুপরিকল্পিত নগরে ধ্বংসাবশেষ, সুতা বাণিজ্যের কেন্দ্র, এবং এখানে বি দল লিখেছে হিন্দু বণিকদের বাণিজ্য কেন্দ্র। লালবাগ কেল্লা, ইটের তৈরি দুর্গ, ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ, পরিবিবির মাজার এবং জাদুঘর। এরপরে ঘয় কি রয়েছে দেখো, আরও কিছু করি। মাদ্রাসা কিংবা স্কুল থেকে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখো। তাহলে আমরা এটি কিভাবে লিখতে পারি? আবেদনপত্রটি প্রথমে আমরা তারিখ দিব, এরপরে বরাবর কার কাছে লিখবো? প্রধান শিক্ষকের কাছে। এখানে তুমি তোমার স্কুলের নাম দিতে পারো, এসকে স্কুল ঢাকা। এরপর বিষয় কি ছিল? শিক্ষা সফরে সোনারগাঁও যাওয়ার জন্য আবেদন আমরা করছি। এর বাকি অংশটি দেখে নাও। সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এবার পাঠ সহায়ক কার্যক্রমে অংশ হিসেবে শিক্ষা সফরে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও যেতে ইচ্ছুক। সেখানকার নিদর্শনগুলোর মধ্যে আছে বিশাল দিঘি, ধ্বংসপ্রাপ্ত কেল্লা, প্রাচীন মসজিদ, লোকশিল্প জাদুঘর ও পানাম নগরের ধ্বংসাবশেষ। এগুলো মুঘল, সুলতানি ও ব্রিটিশ আমলের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান লাভের সুযোগ করে দেবে। তাই আমরা সোনারগাঁও সফরে যেতে চাই। অতএব আপনি আমাদের গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিলে বিশেষ বাধিত হব। বিনীত ৫ম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ। এরপরে ঘ নম্বরটি দেখো, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। সোনারগাঁও এর নির্মাণকাল। তাহলে আমরা যদি এটি পূরণ করি, সোনারগাঁওয়ের নির্মাণকাল ১৭ শতক। এটি মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ। তাহলে এটি কি ছিল? বাংলার নবাবদের রাজপ্রাসাদ। মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন। কে নির্মাণ করেছে? নামটি একটু ভালো করে মনে রাখবে। ১৮ শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ
প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। কোন দেশীয় বণিক? ফরাসি বণিক। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন। তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল। এটি ছিল সে আহসান মঞ্জিল। 1888 সালে ঘূর্ণিঝড়ে এবং 1897 সালে ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। এটি একটু তোমরা সুন্দর করে মনে রাখবে এবং তোমাদের বইয়ে সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে। পরে তা মেরামত করা হয়। 1985 সালে বাংলাদেশের সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসা ঘর, দরবার হল এবং রংমহল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। 4 নম্বর, এখানে কতে কি বলেছে এসো বলি। প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়। তারপর সেগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত কিনা এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করো। বিতর্কে দুটি দল পক্ষ ও বিপক্ষ বলবে। দলের পক্ষে যুক্তি স্থাপন করো। শ্রেণীতে বিতর্ক আয়োজন। প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, এই কারণে সেগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত কিনা এ নিয়ে দুটি দলের মধ্যে বিতর্কের আয়োজন করা হয়েছে। এর পক্ষ ও বিপক্ষ দুটি যুক্তি তুলে ধরবে। পক্ষরা কি বলে দেখো। প্রাচীন স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের অংশ। এই নিদর্শনগুলো আমাদের ঐতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। দীর্ঘদিন থেকে এদেশে বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষ বসবাস করে আসছে। যুগে যুগে অনেক শাসক রাজত্ব করেছেন। অতীতের এইসব শাসন আমলের বিভিন্ন স্থাপনা ইতিহাসের সাক্ষী। এগুলো গবেষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মূল্যবান। তাছাড়া এইসব স্থান বর্তমানে পর্যটন কেন্দ্র হওয়ায় এর মাধ্যমে আয়ও হচ্ছে। তাই আমাদের ঐতিহাসিক স্থাপনগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করা উচিত। বিপক্ষ দল কি বলে। প্রাচীন স্থাপনাগুলো আমাদের তেমন কোনো কাজে আসে না। আমাদের দেশে জমির অভাব রয়েছে, তাই আমি মনে করি এগুলোর পেছনে অর্থ ব্যয় করা ঠিক নয়, বরং এগুলো ভেঙে ফেলে বহুতল ভবন নির্মাণ করে বাণিজ্যিক কাজে লাগানো উচিত। এতে আর্থিকভাবে অনেক লাভবান হবে। এই অধ্যায়ে 4টি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি সময়ের পাশেই সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখো। কাজটি দুজনে মিলে করো। প্রথমে এখানে সময়, এখানে যা ঘটেছে আমরা এখন এটি পূরণ করব। দেখো, আমরা যদি সেটির সময় লিখি, সময় এবং যা ঘটেছে। খ্রিস্টপূর্ব 3য় শতক মহাস্থানগড়ে মৌর্য সভ্যতার আবির্ভাব ঘটে। এই সময় সেখানে প্রতিষ্ঠিত হয় পুণ্ড্রনগর। এরপরে 800 খ্রিস্টাব্দ পাহাড়পুর পাল রাজা ধর্মপালের শাসনের অধীনে ছিল। এছাড়া ময়নামতি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। 1700 শতক লালবাগ কেল্লা নির্মিত হয়। সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। 19 শতক সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানাম নগর গড়ে ওঠে। এরপর দেখো ঘ নম্বরে কি বলেছে, আরো কিছু করি। এই অধ্যায়ে যে 4টি সময় নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘটনাপঞ্জি তৈরি করো। প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর ছবি দাও। দেখো, এরপরে খ্রিস্টপূর্ব 3য় শতক আমাদেরকে বলেছে উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলো। এটি হলো মহাস্থানগড়। আমরা ছবি তোমরা চাইলে যে কোনোভাবে এঁকে ফেলতে পারো অথবা প্রিন্ট করে লাগাতে পারো, কোনো প্রয়োজন নেই, না লাগালেও চলবে। এখানে একটি ছবি, যা বোঝা যাচ্ছে না। বাকিগুলো দেখি যদি 800 খ্রিস্টাব্দ ময়নামতির একটি ছবি লাগাবে। 1700 শতক লালবাগ কেল্লার একটি ছবি লাগাবে। 19 শতক আহসান মঞ্জিলের একটি ছবি এখানে লাগাবে। এরপরে বই কি দিয়েছে দেখো। ঘ নম্বর যাচাই করি। নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোর নাম লেখো। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। এরপর আমরা লাইনগুলো ফিল আপ করবো। ক নম্বরে তাহলে সেটি পরেরটি কি হবে, আমরা যদি উত্তরগুলো দেখি। পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল কি মহাস্থানগড়। খ নম্বরে দেখো, এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। সেটি হলো ওয়ারি ভটেশ্বরে। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে। এটি হলো ময়নামতি। ঘ নম্বরে দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। সেটি হলো লালবাগ কেল্লায়। আসলে এখানে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো তোমাদের পুরাতন বই অনুসারে এখানে দিয়েছে। যেটি এখানে তোমাদের 3য় অধ্যায় বলছে, এটি আসলে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন। এটি কিন্তু আসলে প্রথম অধ্যায় হবে। এগুলোর উত্তর এখন আমরা দেখব প্রথম অধ্যায়ের।
এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রতিটি পর্ব নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করবে, তাহলে তাড়াতাড়ি নিয়ে আসবো আমি। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে রয়েছে কি, অল্প কথায় উত্তর দাও। প্রথমটির মধ্যে রয়েছে 2টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। আমরা 2টি প্রাচীন নিদর্শনের নাম যদি দেখি, সেটি হতে পারে, একটি হলো মহাস্থানগড়, একটি হলো ওয়ারী ভটেশ্বর। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে 8ম শতকে কোন ধর্ম পালিত হতো? 8ম শতকে বাংলায় প্রধানত বৌদ্ধ ধর্ম পালিত হতো। এরপরে 3 নম্বরটি দেখো, প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? প্রাচীন নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। এরপরে বড় প্রশ্নের মধ্যে আমাদেরকে দিয়েছে কি, ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? ঐতিহাসিক নিদর্শনগুলো প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হয়। সব শ্রেণীর মানুষ যাতে ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেই জন্য জাদুঘরে এইসব নিদর্শন রাখা হয়। ঐতিহাসিক নিদর্শন প্রত্যেক জাতির মূল্যবান সম্পদ। এইসব সম্পদ যেমন জাদুঘরে সংরক্ষণ করতে হয়, তেমনি প্রদর্শনের ব্যবস্থাও করতে হয়। 2 নম্বর প্রশ্নে দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলেছে, ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণগুলো লেখো। প্রথমে রয়েছে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণগুলো হলো, প্রথমে অতীতের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 2 নম্বরে প্রাচীন সভ্যতা বিলুপ্ত হওয়ার কারণ সম্পর্কে জানা যায়। 3 নম্বরে এতে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটে। এরপর রয়েছে পর্যটকরা এইসব স্থানে ভ্রমণ করে আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতে পারে। এরপরে রয়েছে গবেষকরা ঐতিহাসিক স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ করতে পারেন। এরপর রয়েছে 3 নম্বরটি, ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? প্রত্যেক জাতিরই রয়েছে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য। ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে, তাই এগুলো আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন কারণে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস বা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নষ্ট হলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে হারিয়ে ফেলব। এজন্য আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত।